নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে। আশা করছি সকলেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। চলো, আজকের ব্লগটা ভীষণ মজাদার হতে চলেছে। দারুণ সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। সকাল সকাল এমন সুন্দর পাখির ডাক কানে আসলে সত্যি সকালটা যেন একদম অন্যরকম হয়ে যায়, তাই না? এখন বাজে সকাল 6:35। ঠিক এই সময় বাইরে চলে এসেছি, আর বাইরে আসলে এমন সুন্দর সুন্দর অনেক পাখির আওয়াজ কিন্তু শোনা যায়। চলো তাহলে তোমাদের এখন নিয়ে যে সোজা রান্নাঘরে। আচ্ছা, আজকে তো ব্লগ শুরু করার সময় একটা কথা বলাই হয়নি। তোমরা যারা ডেলি আমার ব্লগ দেখো তারা কিন্তু অবশ্যই জানো আমি আমার পরিচয় পর্বর সঙ্গে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি, এই কথাটি বলি। এটা তো আজকে বলাই হয়নি, যাই হোক তাই এখন বলে দিলাম। রান্নাঘরে তো দেখতেই পাচ্ছ, একদিকে বসে গেছে ভাত, একদিকে বসে গেছে ডাল, আর এদিকে আমি একটু গরম জল করে হরলিক্সটা গুলে নিচ্ছি। আচ্ছা, তোমাদের কার কার সকালবেলা উঠে এমন মিষ্টি মধুর পাখির আওয়াজ শুনতে ভালো লাগে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানি। আর হ্যাঁ, সাথে এটাও জানাবে তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো, জায়গার নাম এবং তোমাদের নাম কমেন্ট বক্সে জানালে আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। এই দেখো, ঈষদুষ্ণ গরম জলে 2 চামচ হরলিক্স গুলে নিয়েছি, আর সাথে নেব 2খানা বিস্কুট। আজ আর সকালবেলা উঠে না স্মুদি বানিয়ে খেতে ইচ্ছে করছে না। রোজ রোজ ওই একঘেয়ে খাওয়ার কি আর খেতে ভালো লাগে? তাই আজকে ভাবলাম একটু অন্য রকমের সকালের খাবারটা করি। এটা খেয়ে তারপরে কিন্তু আমি বাকি কাজ শুরু করব। তাহলে চলো এবার তোমাদের আজকে স্পেশাল কোন রেসিপিটা শেয়ার করব সেটা দেখাই। এর জন্য আমার প্রয়োজন বড় বড় কাঁকরোল। ঘরে জানো তো কাঁকরোল রয়েছে, ফ্রিজে দেখলাম অনেক দিন ধরেই কাঁকরোলগুলো পড়ে আছে, কিন্তু বড় সাইজের খুব একটা পেলাম না। ওই একটু ছোট, মানে ওই একটু মাঝারি সাইজেরই কাঁকরোলগুলো ছিল। যাই হোক, এই কাঁকরোল দিয়েই করছি, তবে এই রেসিপিটা একটু বড় সাইজের কাঁকরোল দিয়ে করলে কিন্তু বেশ দেখতেও যেমন ভালো হয়, খেতেও ভালো লাগে। এখানে দেখো কাঁকরোলটা আমি কিভাবে কেটেছি তোমাদের সেটা আগে প্রথমে দেখিয়ে দিচ্ছি। ওপরে যে কাটা কাটা একটু থাকে, ওই কাঁটাযুক্ত জায়গাগুলো ভালো করে চেঁচে বা আঁচড়ে ফেলে দেব। এবারে কাঁকরোলগুলোকে এইভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি। তোমরা চাইলে ওভাল শেপেও কিন্তু কাটতে পারো, মানে লম্বা করে মাঝখানেও কাটতে পারো, আবার এইভাবেও কাটতে পারো। ভালো করে কাঁকরোলগুলো জলে ধুয়ে আমি একটু জল ঝরা দিয়ে রেখে দিচ্ছি সাইডে। তোমরা তো তাহলে এতক্ষণে বুঝেই গেছো আজকে তোমাদের সাথে যে স্পেশাল রেসিপিটা শেয়ার করছি সেটা হলো কাঁকরোলের একটা কোনো আইটেম হতে চলেছে। তবে এক কথায় এই আইটেমটা দুর্দান্ত হয়। আমি সবাইকে বলবো একবার কিন্তু তোমরা বাড়িতে এটা ট্রাই করো, আর অবশ্যই আমাকে কিন্তু জানাবে তোমাদের কেমন লেগেছে। তো এদিকে দেখো কি কি হচ্ছে। এদিকে হচ্ছে আলু বটবটি ভাজা, ছেলে স্কুলে যাবে তাই একটু সকাল সকাল তাড়াতাড়ি রান্নাগুলো করছি। আর এখানে একটু ওই যে তোমরা দেখলে প্রথমেই আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, এবার ডালটা একটু সোমবার দিয়ে নিচ্ছি। আজকে আমি মুসুরের ডালটা একটু অন্যভাবে করছি। অন্যভাবে বলতে একটুখানি তেলের মধ্যে থেতো করে পেঁয়াজ এবং রসুন দিয়ে আমি ডালটা করব। প্রথমে দেখো কালো জিরে দিয়ে দিয়েছি, তারপরে তাতে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, থেতো করে রাখা রসুন আর সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু কিছুক্ষণ লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। পেঁয়াজ রসুন দিয়ে আমি সাধারণত অনেক দিন পর ডাল করছি। তোমরা যারা ডেলি আমার ব্লগ দেখো তারা হয়তো জানো, মানে ওই একটু আদা বাটা তেলের মধ্যে ফোড়নে দিয়ে তারপরে আমি ডালটা সোমবার দিয়ে দিই। তো যাই হোক, আজকে একটু পেঁয়াজ রসুন দিয়েই করছি। মুসুরের ডাল অনেক দিন পর এইভাবে আমি করলাম, বেশ ভালো লাগে আমার। একটু হালকা রসুন পেঁয়াজ দিয়ে পাতলা মুসুরের ডাল হলে বেশ ভালো লাগে। তো এদিকে দেখো টিফিনের জন্য আমি মেখে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠে আগেই ময়দাটা। তো এটার মধ্যে সামান্য একটু চিনি লবণ সাদা তেল দিয়ে মেখে রেখেছি। এখন এটা পরোটা বানাবো না লুচি বানাবো জানি না, ছেলের কাছে শুনবো টিফিনে কি নিয়ে যেতে চায় সেটাই বানিয়ে দেব। আর এদিকে এবার চলে আসি কাঁকরোল যেই রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি সেই রান্নাটা কিভাবে করছি। তো কড়াইতে তোমরা দেখলে প্রথমেই কিন্তু বেশ খানিকটা জল দিয়েছি। জলটা একটু গরম হয়ে যাবে, তারপরে তাতে সামান্য একটু দেব হলুদ এবং লবণ, আর তারপরে ওই যে ডুমো করে রেখেছিলাম কাঁকরোলটা সেটা দিয়ে দিলাম। আর ঢেকে রেখে দেবে। মাঝে মাঝে এরকম একটু চেক করে নিতে হবে খুন্তি দিয়ে যে কতটা সেদ্ধ হয়েছে। এটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মানে ধরো সেদ্ধটা তোমার করে নিতে হবে প্রায় 70%। 70%-এর একটু বেশি হলেও অসুবিধা নেই, তবে পুরোপুরি কিন্তু 100% কখনোই সেদ্ধ করবে না, তাহলে কিন্তু কাঁকরোলটা যেটা বানাতে চাচ্ছি সেটা বানাতে গেলে পুরো ঘেটে যাবে। তো কাঁকরোলটাও এদিকে সেদ্ধ হচ্ছে, হোক, ওটা তো হতে একটু টাইম লাগবে। আর এদিকে আমি দেখো এখানে নিয়েছি রুই মাছ। তো রুই মাছটা
ভালো করে ধুয়ে নিলাম আর এটা একটু লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছিল রুই মাছটা। আসলে না মাছটা ভাজার আগে যদি খানিকক্ষণ আগে আমরা এইভাবে মাছটাকে একটু মেখে রেখে দিতে পারি তাহলে কিন্তু এক্সট্রা যে একটা জল থাকে সেটা বেরিয়ে যায়, আর তেলে দিলে মাছ ওই লেগেও যায় না এবং মাছটা খুব ভালোভাবে ভাজাও হয়। তাই অবশ্যই তোমরা যদি হাতে সময় নিয়ে একটু আগে থেকে লবণ হলুদ তেলের মধ্যে ধরো মাছ ভাজা বা বেগুন ভাজা যে কোনো ভাজার আগে যদি একটু আগে থেকে মেখে রেখে দেওয়া যায় না, ওই এক্সট্রা জলটা বেরিয়ে গেলে ভাজাটা খুব সুন্দর হয়। আর দেখো তোমাদের সাথে গল্প কথায় আমার কিন্তু কাঁকরোলটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো বলতে যেরকম সেদ্ধ আমি করতে চাইছিলাম সেরকম। এবারে একটা চামচ নেবে, চামচের সাহায্যে বা একটা চাকু নিতে পারো, চাকুর সাহায্যে তোমরা এই ভেতর থেকে যে সিডসগুলো রয়েছে কাঁকরোলের সেই বীজগুলো কিন্তু বের করে আলাদা করে নেবে। এটা অ্যাকচুয়ালি তৈরি করব পুর, তো এটার মধ্যে আর কি কি দিচ্ছি সেটা আমি পরে বলছি, আগে সবগুলো এইভাবে আমি তৈরি করে নিই, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি রান্নাটা কীভাবে করছি। আচ্ছা, এই কাজটা করি এই সুযোগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলাই হয়নি, সেটা বলে নিই। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকার ছোট্ট একটি অনুরোধ রইল। তো এবার দেখো এগুলো আমার একদম সব রেডি হয়ে গেছে, আমি ওইদিকে ওটা সাইডে রেখে এখন আমি মাছটা একটু উল্টে নিচ্ছি। মাছগুলো না একসাথে বেশ অনেকটাই ছেড়ে দিয়েছি, আসলে কি করব স্কুল টাইম বুঝতেই পারছো, একটু তাড়াহুড়ো চলে, তাই ওই আর মানে অল্প করে যে মাছগুলো ছেড়ে ভাজবো সেই ধৈর্যটাই আর নেই, তো সবগুলো মাছ ছেড়ে দিয়েছি। যাই হোক মাছগুলো ওই যে তোমাদের বললাম টিপস আমি একটু শিখিয়ে দিলাম যে দেখো ওইভাবে করাতে কিন্তু অনেকগুলো মাছ ছেড়েছি একসাথে কিন্তু লেগে যাচ্ছে না বা নষ্টও হচ্ছে না, ভেঙেও যাচ্ছে না, মাছগুলো সুন্দর কিন্তু ভাজা হয়েছে। আর এবারে দেখো আমি এর মধ্যে কি কি দিচ্ছি, এই বীজগুলোকে একটা সাইডে রেখে দিলাম, এটা খুব ভালো সেদ্ধ হয়েছে, সেটা মাখার সময় তোমাদের দেখাবো কাছ থেকে। এর মধ্যে সামান্য একটু দিয়েছি লবণ, সামান্য একটু দিয়েছি হলুদ, আর বেশ খানিকটা মানে যতটা ভালো করে পেঁয়াজ কুচিয়ে নেওয়া যায়, আমি কিন্তু বেশ পাতলা করে ছোট ছোট করে পেঁয়াজটা কুচিয়েছি, তোমরাও চেষ্টা করবে পেঁয়াজটা যেন বেশি বড় বড় করে না কাটা হয়, যতটা ছোট ছোট করে কাটা যায় সেইভাবে কেটে নেবে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা। এবারে একসাথে সব এখানটায় ভালো করে মেখে নেব। এখানে না আমার একটা ভুল হয়েছে, এখানে একটু লঙ্কা কুচি বা লঙ্কার গুঁড়ো বা লঙ্কা বাটা ব্যবহার করতে পারলে ভালো হতো, আমি একদম ভুলে গেছি। তোমরা অবশ্যই যখন এই পুরটা তৈরি করবে তার মধ্যে কিন্তু একটু কাঁচা লঙ্কা কুচি অথবা একটু লঙ্কার গুঁড়ো বা লঙ্কা যদি বাটা থাকে একটু ব্যবহার করো। তো যাই হোক এবার পুরটা দেখো আমি এখানে মেখে নিচ্ছি আর এইভাবে পুরগুলোকে ভেতরে দিয়ে দেবো। আর পেঁয়াজটা কেন ছোট করে কাটতে বলছি, যেহেতু আমি এখানে এটাকে পুর হিসাবে ব্যবহার করছি, বেশি বড় বড় করে কাটলে পেঁয়াজগুলো কিন্তু মানে ঠিকঠাকভাবে এর ভেতরে ঢুকবে না, মানে পুর হিসাবে কিন্তু সেটা খুব একটা ভালো লাগবে না দেখতে বা খেতে। তাই অবশ্যই কিন্তু যাতে এইভাবে সেট হয়ে যায় ঠিক ওইভাবেই পেঁয়াজটা তোমরা কাটবে, যে সিডসগুলো যেই সাইজের রয়েছে মানে কাঁকরোলের বীজগুলো যেরকম সাইজের রয়েছে সেইভাবেই পেঁয়াজটা কিন্তু কেটে নেবে। ছোট ছোট করে পেঁয়াজ কেটেছি, দেখো পুরগুলো কিন্তু খুব সুন্দরভাবে এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে, একদম সুন্দর সেট হয়ে গেছে। সবগুলো কাঁকরোল আমার এখন একদম রেডি হয়ে গেছে। এদিকে কিন্তু কড়াইতে আগে থেকেই আমি তেল গরম করে নিয়েছি, আর বলে রাখাই ভালো রান্নাটা করছি একদম সর্ষের তেলে, তোমরাও কিন্তু এটা অবশ্যই সর্ষের তেলেই করবে। অনেকক্ষণ আগে থেকে তেলটা কড়াইতে দিয়েছিলাম দেখে খুব ভালোভাবে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবারে এক এক করে কাঁকরোল আমি এইভাবে বসিয়ে দিচ্ছি উল্টে, মানে যেই সাইডে পুরটা রয়েছে সেই সাইডটাই কিন্তু আমি তেলের মধ্যে আগে দিচ্ছি। বেশ খানিকক্ষণ কিন্তু একটা সাইড ভালো করে ভেজেছি, এবার আমি এটা উল্টে দেব, উল্টে পাল্টে অপর সাইডও একইভাবে ভেজে নেব। এই ভাজার কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, এই সময় যদি গ্যাসের ফ্লেমটা হাই করে দাও অথবা ধরো একদম লো করে দাও তাহলে কিন্তু একটু গড়বড়ে হয়ে যাবে। তাই অবশ্যই মিডিয়াম আঁচে রেখে মাঝে মাঝে এরকম আস্তে করে করে খুন্তি দিয়ে উল্টে দেবে, খুব বেশি কিন্তু নাড়াচাড়া করতে যেও না, তাহলে আবার পুরটা বেরিয়ে যেতে পারে। তো দেখো সুন্দর লালচে লালচে হয়ে গেছে, ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি এখন একে একে সব কাঁকরোলগুলো তুলে নিচ্ছি, আর বাকি যে ভাজার তেলটা রয়ে গেছে ওতেই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করে নেব, খুব অল্প তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এবার এই জায়গাটা একটা কথা বলে রাখি, তোমরা যদি এর মধ্যে কেউ চাও ডুমো করে একটু আলু অ্যাড করবে তাহলে কিন্তু আলু দিয়েও করতে পারো। আমি এখানে আজকে আর আলুর ব্যবহার করছি না, আমি শুধুমাত্র এইভাবেই করব, তাই
আমি আর আলু কিন্তু কেটে নিইনি, আলু ছাড়াই করছি। তোমরা চাইলে একটু ডুমো করে কেটে এর মধ্যে আলুও দিতে পারো, সেক্ষেত্রে আলুটাও তোমরা একটু তেলে ভেজে নেবে। এখন দেখো কড়াইতে আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, এর মধ্যে আছে এলাচ, দারচিনি আর একটা লবঙ্গ, আর বেশ খানিকটা মিহি করে যে পেঁয়াজ কুচিয়েছিলাম ওই পুর ভরার সময় পেঁয়াজ আমি যখন ব্যবহার করলাম তখনই বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম, একটু লবণ, হলুদ, জিরে গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু দিলাম সামান্য কাঁচা লঙ্কা বাটা। এখানটায় বলে রাখাই ভালো, দেখো লঙ্কা বাটা দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়েছি, তাই অবশ্যই লঙ্কার পরিমাণগুলো কিন্তু মাথায় রেখে অল্প করে দিতে হবে। আর তারপরে একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষে গেলে ফুটিয়ে রাখা গরম জল দিয়েছি। ঝোলটা ফুটে গেলে আমি কিন্তু কাঁকরোলগুলো দিয়ে আর ফোটাইনি, কারণ কাঁকরোল আগে সেদ্ধ করেছি, বেশ মিডিয়াম আছে ধীরে সুস্থে ভেজেছি, তাতে কাঁকরোল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলে ফুটালে যদি পুরটা বেরিয়ে যায়, তাই আমি কোনো রকম রিস্ক না নিয়ে ওই ভেজে রাখা কাঁকরোলের মধ্যে ঝোলটা দিয়ে দিলাম। আরও একটা কথা বলি, ওই যে ভাজা কাঁকরোল দেখালাম ঠিক ওইভাবেই কিন্তু তোমরা একটু পাতলা ডালের সাথে ওইভাবে কাঁকরোল ভেজেও খেতে পারো, মানে এরকম যে ঝোল দিতেই হবে এমন ব্যাপার নেই, তোমরা ঠিক ওইভাবে কিন্তু ভাজা কাঁকরোলও খেয়ে দেখতে পারো, দারুণ লাগবে, পুর ভরে ওরকম ভাজলে দারুণ লাগে খেতে। আমার তো আজকে দুপুরের মোটামুটি সব রান্নাই রেডি, মাছের ঝোল হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি ছেলেকে খাওয়াতে। তোমাদের বলেছিলাম যে ওর যে কোনো একটা ভাজা লাগে, আর এরকম ঘিয়ের মধ্যে ভাজা, মানে ভাজাটাকে ঘিয়ের মধ্যে লাগিয়ে লাগিয়ে খেতে ওর যে কী ভালো লাগে আমি জানি না। এই খাওয়াটা কিন্তু আমি শেখাইনি, ও নিজে থেকেই এভাবে খায়, মাছ ভাজা, আলু ভাজা যাই দাও ঘিয়ের মধ্যে লাগিয়ে লাগিয়ে খায়। আর এদিকে দেখো ওর টিফিনের জন্য পরোটা করেছিলাম, ওই যে দেখালাম তখন পরোটাটা মেখে মানে লুচি করতে চেয়েছিলাম, তো ও বললো পরোটাই নেবে, তাই পরোটা আর একটু আলুর তরকারি আমি ওকে আজকে স্কুলের টিফিনে দিয়ে দিলাম। বেশ কিছুদিন তোমাদেরকে বললাম যে জামা কাপড় জমে গেছিলো, কালকে কেচেছি, কালকের ব্লগটা তোমরা যারা দেখেছো তারা জানো যে পরশুদিন আলপনাদের বাড়িতে গেছিলাম, রুবি মাসিমার সঙ্গে দেখা করেছি, তো ওখান থেকে এসে আমি সারাদিন জার্নি করেছি, তাই কালকে আমি বেশ অনেকটাই কাছাকাছি, সারাদিনের জার্নির ওই জামা কাপড় না কাচলে ভালো লাগে না। তো যাই হোক জামা কাপড়গুলো কেচেছিলাম, আজকে খুব ভালো করে সব ভাঁজ করে নিয়েছে, একদম গরম গরম, মানে রোদ থেকে তুলে নিয়ে এসেই ভাঁজ করে এখন সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দেবো। আসলে না গরম গরম জামা কাপড় ভাঁজ করে ঢোকালে দেখবে মনে হবে যে আর ওটা ইস্ত্রি করার দরকার হয় না, মানে সুন্দর বেশ পাট পাট করে ভাঁজ হয়ে যায়, খুব ভালো লাগে দেখবে গরম গরম জামা কাপড় ভাঁজ করে রাখলে না একটা ফ্রেশ ফ্রেশ ব্যাপার থাকে। তো এদিকে ছেলের ফুটবলের ড্রেস, এদিকে স্কুল ড্রেস, আর যেখানে ও রুমালগুলো থাকে সেখানে রুমাল, সব জায়গা মতন এই যে এখানেই কিন্তু আমি সব জামা কাপড়গুলো ছেলের রাখি, সেটাও তোমাদের আজকে দেখিয়ে দেওয়া হয়ে গেল। তো জামা কাপড়গুলো সব ভাঁজ করে জায়গা মতন ঢুকিয়ে দিলাম। আমার আজকের মোটামুটি সব কাজকর্মই হয়ে গেল। আর তোমাদের তো দুপুরের মেনুটা দেখিয়ে দিয়েছি, তাও একবার মুখে বলে দিচ্ছি, রুই মাছের ঝোল হয়েছে, আলু বটবটি ভাজা হয়েছে, পাতলা মুসুরের ডাল হয়েছে, আর কাঁকরোলের ওই আইটেমটা হয়েছে। তো যাই হোক দুপুরের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সারাটা দিন এভাবেই কাটলো, সবই ছোট ছোট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এখন একদম সন্ধে ঘনিয়ে এসেছে, তাই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো।